আমি এখন সবার থেকে আলাদা হয়ে গেছি, আমাকে একা ছেড়ে দাও, তাহলে আমি খুশি হব। আমার জীবনে যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছি আমি, এখন আমার ঠিকানা যে কোথায় হবে সেটা আমি নিজেও জানি না। মায়া বললাম, এত কথা বলেন কেন? আর মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? হ্যাঁ, বেঁচে থেকে আপনিও দেখিয়ে দিবেন আপনিও কারো থেকে কম না। আমি বললাম, মানুষের উপর থেকে বিশ্বাস কখন উঠে যায় জানো মায়া? যখন দেখে তার পাশে কেউ নেই, কাছের মানুষ যখন বেইমানি করে। মায়া আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বলল, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েন, সকালে সব কথা শুনবো কেমন? আমি বললাম, মায়া একটা কথা শুনবে? মায়া আমার দিকে তাকিয়ে বলল, বলেন ভাইয়া। আমি বললাম, তোমার ফোনটা দিবে একটু, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। মায়া বলল, ফোন নেবেন ঠিক আছে, কিন্তু টাকা কম, 5 টাকার বদলে 500 টাকা রিচার্জ করে দিতে হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, এখনো কিপটামি গেল না তোমার? মায়া মুখ বাঁকা করে বলল, কিপটামি আমি করছি? হ্যাঁ, আমি কি টাকা ইনকাম করতে পারি, তাই তো একটু কিপটামি করতে হয়, বুঝলেন? আমি বললাম, বুঝছি। আচ্ছা মায়া, তাহলে তুমি যাও, তোমাকে এত রাতে বিরক্ত করার জন্য আমি অনেক অনেক সরি। মায়া বলল, আরে সরি বলতে হবে না, আপনি এখানে এসেছেন কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। হঠাৎ আবার একটা কথা মনে হলো, তাই মায়াকে আবার প্রশ্ন করলাম, মায়া। মায়া আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, আবার কি হয়েছে বলেন? আমি বললাম, ফাহিম কি তোমার বাসায় থাকে নাকি? মায়া বলল, ফাহিম ভাইয়া এখানে থাকে, ছোট থাকতে ভাইয়ার বাবা মারা যায়, আর এরপরে চাচি আরেকজনের সাথে পালিয়ে চলে যায়। কই যে আছে চাচি এখন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। আমি মায়ের কথা শুনে বললাম, মায়ের মতো আপন কেউ হয় না, আর সেই মা যদি সন্তান রেখে চলে যায় এর মতো কষ্ট আর নেই। তবে ফাহিম ভালো আছে মনের দিক থেকে, শুধু সঙ্গ দেশে এমন হয়েছে। মায়া বলল, আচ্ছা তাহলে আপনি থাকেন, সকালে কথা হবে। মায়া আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আসলে একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছি, আগে যখন তানিয়া আমাকে মেরে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল তখন এই মায়াই আমাকে বাঁচিয়েছিল, আর আজকে ওর চাচাতো ভাই। সত্যি ওদের আমি কি বলে যে ধন্যবাদ দিব বলার বাইরে। বিছানার উপর শরীর হেলান দিয়ে শুয়ে আছি, শরীর থেকে এখনো ঘাম ঝরছে। নিজের উপর আমার এখন নিজেরই ঘৃণা হচ্ছে। একটা মেয়ের জন্য আমি এত কিছু করছি, তাও আমি ওর ভালোবাসা পেলাম না। মনকে অনেক মানাতে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যেন পারি না। এখন আমার মন বলছে রিয়াকে আমি পাবো। এটা জানার পরও যে ওর বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে, তারপরও এমন কিছু আমি আশা করি। মায়ের ফোনটা হাতে নিলাম বন্যার বাবাকে কল দিব বলে, কিন্তু লন্ডনের নাম্বার আর এখানকার নাম্বার অনেকটাই আলাদা। আপন নম্বরে শুধু একটাই মেসেজ করলাম, আমি কোথায় বা কই আছি আমাকে খোঁজার চেষ্টা করবি না। আমি এখন সবার চোখে অনেক বড় অপরাধী হয়ে গেছি। তবে আপু, আমি দূরে যেতে চাই না, কিন্তু কি করব বল? রিয়া আমাকে বলেছে আমি যেন এখান থেকে চলে যাই। মনকে মানাতে পারি না আপু, যখন প্রিয় মানুষ এই কথা বলে। আপু আরেকটা কথা, বন্যার বাবা আর মাকে বলিস আমার জন্য ঝামেলা করতে হবে না, কয়েকদিন আমাদের বাসায় থেকে চলে যেতে বলবি। আর বলিস আমি কোনো একদিন লন্ডনে ওদের কাছে ফিরে যাব। আমার চিন্তা কখনো করবি না তোরা। আগে যেমন আমি তোদের কাছে মৃত ছিলাম, এখনো মৃত আছি এটা মনে করিস। কাছের মানুষকে ভুলে যাওয়া যে কতটা কষ্টের সেটা আমি জানি। আবার যদি আমি নতুন করে জীবন ফিরে পাই না আপু, তখন আমি এই রিয়াকেই চাইবো। আমাকে ভুলে যাস না আপু, ভালো থাকিস দোয়া করি। মেসেজটা করে বিছানার এক পাশে ফোনটা রাখলাম। চোখের পানি যেন কোনো মতেই বন্ধ হতে চায় না। আমি আর রিয়ার কথা চিন্তা করব না, একা একা এখন বাঁচা শিখতে হবে, কারণ সামনে আমার অনেক দূর পথ অতিক্রম করতে হবে। সকালে ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। এই শেষ রাতের বাতাসটাই যেন অন্যরকম, মন প্রাণ সবকিছু যেন এক নিমিষে শীতল হাওয়ার মতো ঠান্ডা হয়ে যায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা হচ্ছে? পিছনে তাকিয়ে দেখি মায়া। আমি সামনে তাকিয়ে বললাম, ঘুমাও নাই নাকি মায়া? মায়া বললাম, ঘুমিয়েছিলাম, কিন্তু কিছু একটার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল, হয়তো তোমার পায়ের জুতার আওয়াজ শুনে। আমি বললাম, সকালের আবহাওয়াটা খুব সুন্দর না? মায়া একটা হাসি দিয়ে বললাম, আমার কাছে অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমি এখানে আসি তো শেষ রাতের হাওয়া খেতে। নিস্তব্ধ আকাশে সাথে মায়া দাঁড়িয়ে আছে, ঠান্ডা বাতাসে কনকনে শীতল হাওয়া, আশেপাশে পরিবেশ নীরব। শেষ রাতে এই সময়ে এই মুহূর্তে রিয়াকে আমার পাশে দরকার ছিল। যখনই এমন পরিবেশে থাকি তখনই রিয়ার কথা মনে পড়ে যায়। সিগারেটের প্যাকেট সাথে নিয়ে এসেছি, যখনই রিয়ার কথা আমার মনে পড়ে তখনই সিগারেট জ্বালিয়ে রিয়ার কথা মন থেকে দূর করার চেষ্টা করি। মায়ের সামনে সিগারেটের আগুন জ্বালাতেই মায়া আমার হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই সকালে সুন্দর একটা পরিবেশে তুমি সিগারেট খাবে, তাও আবার আমার সামনে? আগে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন তো তুমি এমন ছিলে না, হঠাৎ করে কি এমন হয়েছে তোমার? কেমন জানি অনেকটাই চেঞ্জ হয়ে গেছো। কি হয়েছে ভাই তোমার? আমি না তোমার ছোট বোনের মতো, আমাকে বলবে না কি হয়েছে? আমি একটা হাসি দিয়ে বললাম, কি শুনবে তুমি?
জানো মায়া, যার জন্য এত কিছু করলাম, যার জন্য এই দেশে আসলাম, সে আজ রাতে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। তার জীবনে আমাকে আর দরকার নেই। থাক না ও সুখে, আমি কেন ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবো? মায়া আনমনে আমার দিকে তাকিয়ে আছে, আমার একটা হাত ধরে বলল, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি বললাম, তাহলে শোনো। যতটুকু সম্ভব মায়াকে খুলে বললাম। সব শুনে মায়া বলল, এভাবে ফিরে আসাটা তোমার উচিত হয় নাই। হতে পারে ও রাগ করে এইসব বলছে, তাই বলে তুমি ফিরে আসবে? আমি বললাম, এছাড়া আমার কাছে তো কোনো পথ খোলা ছিল না, তবে শেষে একটা ইচ্ছা আছে, রিয়ার বিয়েটা শুধু কাছ থেকে দেখবো। মায়া বলল, যদি কেউ চিনে ফেলে তোমাকে? আমি বললাম, আরে না, চিনবে না, ছদ্মবেশে রূপ ধারণ করবো। মায়া বলল, নিজের গার্লফ্রেন্ডের বিয়ে কাছ থেকে দেখে সহ্য করতে পারবেন ভাইয়া? আমি বললাম, এখন আর কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না, এখন নিজেকে তৈরি করে নিয়েছি। আমার কথা ছাড়ো তো, বলো মায়া, তোমার খবর কি? মায়া বলল, এই তো ভাইয়া, আগের মতোই চলছে কোনো রকম। আমি বললাম, আজকে সকালে ব্যাংকে যেতে হবে মায়া। মায়া আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, আপনার সাথে আমি ব্যাংকে যাব না, পরে আমাকে টাকা ধরিয়ে দিবেন। সেদিন বাবাকে কত কথা বলে যে বুঝিয়েছি বলার বাইরে। আমার তো খুব ভয় লাগছিল জানেন। আমি বললাম, আরে এত ভয় পাও কেন? আর আমার নিজের কিছু দরকার আছে, তাই যাব। মায়া বলল, আচ্ছা ঠিক আছে, যাবনি। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, সকাল প্রায় হয়েই গেছে। আমি বললাম, মায়া, আমি আবার তোমাদের বাসায় এসে তোমাদের সবাইকে বিরক্ত করলাম না তো? মায়া আমাকে ধমকের সুরে বলল, আমাদের তো আরো বেশি ভালো হয়েছে, বাবা মা আপনাকে দেখে অনেক খুশি হয়েছে, তবে এখন আপনার উপর আমার নজর সবসময় থাকবে। আমি মায়ের কথায় চমকে বললাম, ও মা, তা কেন? মায়া বলল, মানুষ বলে ভালোবাসা নাকি ওই যে কি যেন বলে, ব্রেকআপ হলে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না, কখন যে কি করে বসে সে নিজেও জানে না, তাই যদি আপনি কিছু করে বসেন তখন। আমি একটা হাসি দিয়ে বললাম, আরে না, এমন কিছুই হবে না, চিন্তা করতে হবে না তোমার। তবে আমার ভাগ্য খুব ভালো জানো মায়া, হাজারবার আমি মরার পর থেকে বেঁচে ফিরে আসি। এর মাঝে ফাহিম এসে বলল, কি কথা হচ্ছে এত সকাল সকাল তোমাদের? আমি ফাহিমের দিকে তাকিয়ে বললাম, আরে ফাহিম, তুমি এখানে এত সকাল সকাল? ফাহিম আমার কাছে এসে বলল, আমি মায়ার পিছনে পিছনে এখানে এসেছিলাম, আর এসেই আপনার কাহিনী শোনা হয়ে গেছে। মায়া একবার ফাহিমের দিকে চোখ রাঙিয়ে চলে গেল। এটা দেখে আমার মনে একটু খটকা লাগলো, তবে মাথায় এত কিছু ঢোকে নাই। ধুর, কি চিন্তা করছে আমি? রিয়ার ভালোবাসায় এখন মনে হচ্ছে জানো আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি। ফাহিম ব্রাশ করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, আমার সাথে যদি এমন হতো না, মেয়ে রাজি থাক আর না থাক, আমি সরাসরি গিয়ে তুলে নিয়ে আসতাম। আড়াল চোখে ফাহিমের দিকে তাকিয়ে বললাম, ভালোবাসা কখনোই জোর করতে নেই। একটা কথা মনে রেখো, যাকে বিয়ে করবে সে তোমার অর্ধাঙ্গিনী হবে। সে যদি তোমার বিরুদ্ধে থাকে তখন তুমি কারো কাছে গিয়ে শান্তি পাবে না। এজন্য দুটি মনের মিলন ছাড়া সংসার আর ভালোবাসা যাই বলো কিছুই হয় না। আমি রিয়ার পর থেকে এজন্য চলে আসছি, কারণ ওকে আমি কখনোই জোর করতে চাই না। ওর নিজের ইচ্ছা হয়েছে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, করুক না, তবে নিজেকে বুঝাতে পারি না, এইটুকু কষ্টে মনের মাঝে। ফাহিম বলল, আপনি যদি বলেন তো? আমি বললাম, ফাহিম, বলছি না আমি কাউকে জোর করতে চাই না। ফাহিম বলল, আচ্ছা চলেন ভাইয়া, নিচে যাই, পরে কথা হবে। ফাহিমের সাথে হেঁটে হেঁটে রুমে গেলাম, নাস্তা করে আবার রুমে আসলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।